গল্পের নাম ওই আকাশটা আমার ছিল। লেখিকা রোকসানা আক্তার। পর্ব সংখ্যা 6। রোদের তেজ এখন কিছুটা কম। গগনে হালকা কালো মেঘ জমেছে। চারপাশ ঠান্ডা মৃদু বাতাস বইছে। পরিস্থিতি বলছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। ঝুম বৃষ্টি। প্রীতি সেই ঝুম বৃষ্টি নামার আগ্রহে খাটের এক কোণে বসে প্রাণোচ্ছল চোখে আকাশ পানে তাকিয়েছে। আর 7 দিন হলো তার মাকে হাসপাতাল থেকে বাসায় এনেছে। এখন তিনি কিছুটা সুস্থ, হালকা পাতলা চলাচল করতে পারছেন। সেদিন পিয়ারা বেগমকে প্রীতি সব বুঝিয়ে বলার পর পিয়ারা বেগম আর কিছু মনে করেননি, সবটা স্বাভাবিকভাবেই নিয়েছেন। এখন তিনি রোজই বাসায় আসেন যান, আর রহিমার সাথে গল্পগুজব করেন। বাসার দিক থেকে এখন সব কিছুই মোটামুটি ঠিকঠাক, তবে প্রীতির দিক থেকে সব কিছুই উলটপালট। ইদানিং তাকালো প্রেমের রোগে ধরেছে। সে নিজেকে কোনো কাজেই কনক্রিয়েট করতে পারছে না। খেতে বসলে খেতে পারছে না, পড়তে বসলে পড়তে পারছে না, ইত্যাদি ইত্যাদি। সারাক্ষণ শুধু অয়ন আর অয়ন। ডেইলি কতবার যে অয়নের ভাবে সে নিজেও জানে না। রহিমা মেয়ের এমন অনীহা অনীহা ভাব দেখে ধমকে বললেন, তোর হয়েছেটা কি, আমাকে একটু খুলে বলতো। তখন প্রীতি বলে, আমার প্রেমের রোগ হয়েছে গো মা, প্রেমের রোগ। অবশ্যই বিড়বিড় করে কথাটা বলে। যদি সুস্পষ্টভাবে বলতে যায় তাহলে বেচারির তো পীড়া। তবে প্রীতির মনে মনে খুব দুঃখ। এদিনের ভিতরে আর একবারও অয়নের সাথে তার দেখা হয়নি। সে যে তার মার অপারেশনের সময় শেষ দেখা ছিল, আর হবেই বা কীভাবে। মার সেবার সুস্থতা, বাসার কাজ সব মিলে সে আর সময়টা পায় কোত্থেকে। প্রীতি চোখ বুজে বড়সড় একটা নিঃশ্বাস ছাড়ে। তারপর আবার চোখ খুলে দেখে এতক্ষণ বাইরে চিকন চিকন ফোঁটায় বৃষ্টির ফোঁটা নেমে গেছে। প্রীতি জানালার ফাঁক দিয়ে নিচের দিকে তাকায়। নিচে কিছু ছোট্ট ছোট্ট বাচ্চারা বৃষ্টির পানিতে ভিজতে বাসার সামনে ছোট্ট খোলা মাঠটায় নেমে পড়েছে। তারা একে অপরের দিকে হাতের তালুতে বৃষ্টির ফোঁটা নিয়ে তা আবার একে অপরের গায়ের দিকে ছিটিয়ে দিচ্ছে আর খিলখিল করে হাসছে। এটাকে বলে পানি পানি খেলা। এই খেলায় দেখা যায় তারা বড়ই আনন্দ পাচ্ছে। প্রীতিরও ইচ্ছে হলো ওদের সাথে যে সে আনন্দটা ভাগ করে নিতে, তাহলে তার মনের সকল বিতৃষ্ণাকে যদি একটু তৃষ্ণা করা যায়। ভাবনা অনুযায়ী তাই করলো, আর দেরি করলো না। গায়ের ওড়নাটা মাথায় শক্ত করে বেঁধে নিয়ে তরহর করে নিচে নেমে গেল। প্রীতিকে মাঠের দিকে যেতে দেখে রহিমা কয়েকবার চেঁচিয়ে উঠলেন, কিন্তু প্রীতি কি আর শোনার মতো মেয়ে? সে বাচ্চাদের সাথে আহ্লাদে মনে বৃষ্টি উপভোগ করতে থাকলো। ঠিক তখনই বাচ্চাগুলোর ভেতর একটা বছরের ছেলে চট করে বলে ওঠে, এখানে আর ভেজা যাবে না। মাত্র দেখলাম ওই গলিটাতে গ্যাংস্টার অয়ন তার কালো রঙের গাড়িটি এক পাশে সাইড করে গাড়ির ভিতর বসে আছে। তাহলে তো নিশ্চয়ই কাউকে খুন করার জন্য এসেছে, নাহলে বৃষ্টির মধ্যে এমন নির্জন জায়গায় ওনারও তো আসার কথা না। বাইরে ভাই, জান থাকতে পালাই। আমাদের গায়ে এসে আবার যদি গুলি পড়ে। সবগুলো বাচ্চা একযোগে আতঙ্ক গলায় বলেই মুহূর্তে উধাও হয়ে যায়। তা দেখে প্রীতি হেসে উঠল। সে আবার বাচ্চাদের সাথে বাচ্চা হয়নি। সে সেই স্থানে দাঁড়িয়ে থাকে। তারপর গা থেকে ওড়নাটা খুলে তারপর সারা শরীর ভালো করে জড়িয়ে নিয়ে বাচ্চাদের কথা অনুযায়ী গলিটার দিকে হাঁটা ধরে। অয়ন আসলে কি এখানে আছে নাকি নেই তা দেখতে অল্প একটু হাঁটতেই দেখে বাচ্চাদের কথা সত্যি হয়েছে। অয়ন আসলেই আছে। সে গাড়ির সামনের দরজাটা খুলে তার উপরে এক পা দিয়ে আরাম করে সিগারেট টানছে। অয়নকে দেখা মাত্রই প্রীতির কেন জানি খুব রাগ পায়। সে পারেনি ব্যস্ততার কারণে তার সাথে দেখা করতে, কিন্তু এই লোকটি তো পারত তার সাথে দেখা করতে। এবার আচ্ছা মতো ঝাড়া যাক ভেবে প্রীতি সুরসুর করে অয়নের সামনে গিয়ে দাঁড়ায়। এই যে মিস্টার অয়ন, আপনি এত পাষাণ কেন? হ্যাঁ, একটা মানুষ মরে গেলেও তো দেখছি আপনি তার খবর নেবেন না। মেয়েলি কণ্ঠস্বর শুনে অয়ন গাড়ির দরজায় উপর থেকে পা নামিয়ে সামনে তাকিয়ে তার ভ্রু যুগল কুচকে আসে। মেয়েটির আপদ মস্তক ভেজা, মাথার ভেজা চুলগুলো মুখের উপরে এলোপাতাড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠোঁট ভ্রু নাকের ডগা থেকে অনবরত বিন্দু বিন্দু পানি ঝরছে। গায়ের জামা কাপড়গুলো গায়ের সাথে এঁটে আছে, তাতে শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট দেখা যাচ্ছে। অন্য দিনের থেকে মেয়েটিকে কেন জানি আজকে অন্যরকম লাগছে।
একটা নেশা ধরানো ভালো লাগা যাকে বলে। কিন্তু মেয়েটিকে এভাবে স্কিন করে তারই লাভ কি? সে তো আর মেয়েটিকে কখনো ভালোবাসতে যাবে না, আর ভালোবাসার প্রশ্ন ওঠে না। তার লাইফে ভালোবাসা মানেই তো ফুর্তি, বিয়ে নয়। ভেবে অয়ন মনে মনে তাচ্ছিল্য একটা হাসি দেয়, তারপর বলে, অয়ন মানুষের কখনো খবর নেয় না, কিন্তু আমার খবর আপনাকে নিতে হবে মিস্টার অয়ন। কিন্তু আমার খবর আপনাকে নিতে হবে মিস্টার অয়ন। কেন? জানি না। জানি না কখনো অ্যান্সার হয় না। যাই হোক, তা তোমার বাসা কি এদিকে? ওই যে লাল দেওয়ালটা দেখছেন না, ওইটা 3rd ফ্লোরে আমাদের বাসা। বাসা বলা যায় না, কামরার মতো দুটো রুম আর কি। একটাতে আমার মা থাকেন আর একটাতে আমি। গরিব মানুষ তো, তাই বেশি রুমের বাসা ভাড়া নিতে পারি নাই। বলেই প্রীতি কিছুটা হাসার চেষ্টা করে। অয়ন বলে, যাই হোক, এবার বাসায় ফিরে যাও। এভাবে ভেজা জামা কাপড় নিয়ে থাকলে জ্বর আসবে। আমার কখনো জ্বর হবে না, বৃষ্টিতে ভেজা আমার অভ্যেস আছে। আপনার নেই? না। আমার বৃষ্টিতে তেমন ভেজা হয় না। বড়লোকদের বৃষ্টির ফোঁটায় যখন তখন অসুখ বাঁধে, না ভেজাই ভালো। অয়ন জবাব দেয়নি, তবে ভ্রু উঁচিয়ে পৃথিবীর দিকে তাকিয়ে থাকে। জানেন মিস্টার অয়ন, আমার না একটা রোগ হয়েছে। এই রোগটার জন্যে না আমি ঠিকমতো খেতে পারছি, না ঠিকমতো কাজ করতে পারছি, আর না ঠিকমতো পড়তে পারছি। বলো তো এখন কি করব? কি রোগ? প্রেম রোগ। আমার না কারোর সাথে প্রেম করতে খুব ইচ্ছে হচ্ছে, তাও গুন্ডা টাইপ কারোর সাথে। প্রেম রোগ। হুম। এখন তার ওষুধ দিন আমাকে। আমি ওষুধ দেবো মানে? আমি ওষুধ কোত্থেকে পাবো? কারণ আপনি আমার সেই অসুখ, আর আপনিই তার ওষুধ। মানে? না না, কিছু না বলে প্রীতি চোখ মুখ কুঁচকে জিহ্বায় জোরে একটা বিলি কাটে। উফ, আবেগের বয়সে কি থেকেই যে সে কি বলে ফেলেছে সে নিজেও জানে না। অয়ন এরই মাঝে তার হাত ঘড়ির দিকে তাকায়, তাকিয়ে খুব ব্যস্ত হয়ে যায়। সে ঠিকঠাকভাবে বসে গাড়ির স্টিয়ারিংয়ে হাত রাখে, তারপর প্রীতির দিকে তাকিয়ে বলে, মিস প্রীতি, বাসায় ফিরে যাও, আমার একটু যেতে হবে। মানুষ খুন করতে যাবেন নিশ্চয়ই? আচ্ছা, আপনি এত মানুষ খুন করেন কেন বলুন তো? মানুষ খুন করতে আপনার একটু হাত কাঁপে না? অত সরি, আপনি তো শুধু মানুষ খুন করেন না, মানুষের ঘর বাড়িও পুড়িয়ে দেন, ড্রাগ ব্যবসাও করেন, আরও কত কি। এসব করেন কেন? ভালো হতে পারেন না? ভালো মানুষকে সবাই ভালোবাসে। অয়ন প্রীতিকে এই কথাগুলোর পিঠে আর কোনো জবাব দিল না। সে প্রীতির দিকে তাকিয়ে থেকেই গাড়ি স্টার্ট করে প্রীতিকে ক্রস করে চলে গেল। প্রীতি অয়নের দিকে চলে যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলে, যতই ভাব না গ্যাংস্টার অয়ন, প্রীতিকে তুমি ভালোবাসবেই।